মেয়েদের জন্মই তার স্বামীর সেবার জন্য, স্বামীকে সন্তুষ্ট করার জন্য। স্বামী সেবার চেয়ে বড় কোনো কাজ মেয়েদের থাকতে পারে না। তাছাড়া বিয়ের পর মেয়েদের প্রধান কাজই হচ্ছে ঘর সংসার সামলানো। তাই তোমাকে আমি দূরে যাওয়ার অনুমতি দিতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। নাহিদ আহমেদের মুখ থেকে কথাগুলো শুনে হতাশ হলো শেফালী চৌধুরী। এই দেশের সবচেয়ে নামকরা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ পাওয়া সত্ত্বেও স্বামীর অনুমতি না পাবার কারণে সে যেতে পারবে না। ভাবতেই তার খুব কষ্ট হচ্ছে। সে রাগে অভিমানে চুপচাপ বারান্দায় গিয়ে অন্ধকারে বসে রইল। কিছুক্ষণ পর নাহিদ তাকে ডাক দিল। প্রথম 2-3 বার ডাক উপেক্ষা করলেও পরে সে বাধ্য হয়ে উঠে গেল। তারপর মুখে রাগের অভিব্যক্তি ফুটিয়ে নাহিদকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে ডাকছো কেন? নাহিদ মুখে মিষ্টি একটা হাসি ফুটিয়ে বলল, মহারানী, রাগ করে কোনো লাভ হবে না। রাতের বেলা স্ত্রীর কাজ হলো স্বামীকে সোহাগ করা, স্বামীর চাহিদা মেটানো। সেই কাজটি না করলে কি চলবে? শেফালী বলল, আজ না, আজ আমার মুড নেই। নাহিদ তখন মিষ্টি একটা হাসি ফুটিয়ে বলল, মুড নেই বললে তো চলবে না। স্বামীর ইচ্ছা পূরণ করাই হলো স্ত্রীর পরম ধর্ম, আর সবচেয়ে বড় কথা হলো প্রত্যেক স্ত্রী স্বামীর হুকুম মেনে চলাই কর্তব্য। সেখানে মুড টুড দেখার কোনো সুযোগ নেই। নাহিদের কথা শুনে শেফালী আর কোনো কথা বাড়ালো না, চুপ করে শুয়ে পড়লো নাহিদের পাশে। কিন্তু ভেতরে ভেতরে রাগে বিরক্ত হচ্ছিল শেফালী। তবুও কিছু করার ছিল না শেফালীর। 1 ঘন্টা পর নাহিদ ঘুমিয়ে পড়লে শেফালী চুপি চুপি বিছানা থেকে উঠে গেল। তারপর বারান্দায় গিয়ে চুপচাপ বসে পড়লো ইজি চেয়ারটিতে। বারান্দায় বসে শেফালী ভাবতে লাগলো তার জীবন নিয়ে। ছোটবেলা থেকে বাবা মায়ের আদরের সন্তান ছিল সে। লেখাপড়ায় সে যেমন ভালো ছিল, ঠিক তেমনই ভালো ছিল গান বাজনাতেও। খুব ছোট থাকতেই সে গান শেখা শুরু করেছিল। তারপর আস্তে আস্তে সে বড় হলো। এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল করে সে ভর্তি হয়েছিল প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সে ভালো ফলাফল করে যাচ্ছিল। নিশ্চিত একটা ভবিষ্যৎ ছিল তার কাছে। কিন্তু 3য় বর্ষে থাকাকালীন তার পরিবারের একটি বিবাহের প্রস্তাব আসে। ছেলে মধ্যবয়সী এক লোক, ধার্মিক, সরকারি চাকরি করে, বেতন ভালোই পায়, পাশাপাশি নিশ্চিত ভবিষ্যৎ। আশেপাশের বান্ধবীদেরও বিয়ে হয়ে গেছে। তার উপরেই এরকম সুযোগ্য পাত্র শেফালীর বাবা মা হাতছাড়া করতে চাইলেন না। শেফালী চেয়েছিল ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকুরি নিয়ে তারপর বিয়ের পিঁড়িতে বসবে। এ বিষয় নিয়ে বাবা মাকে অনেক বুঝিয়েছে, কিন্তু কোনো প্রকার লাভ হয়নি। উল্টো শেফালীর বাবা মা শেফালীকে বোঝায় মেয়েদের সময় থাকতে বিয়ে করে নিতে হয়। যার ফলে শেফালীকে না চাওয়া সত্ত্বেও মনের মাঝে হাজার স্বপ্ন কবর দিয়ে বিয়েতে রাজি হতে হয়েছে। বিয়ের পর প্রথম কদিন সবকিছুই ঠিক ছিল। স্বামী, শ্বশুর বাড়ির সবাই বেশ আদর যত্ন করত। মনে মনে ভাবতাম আমি বেশ ভাগ্যবতী, এমন স্বামী ও এমন শ্বশুর বাড়ি পেয়েছি। স্বামীর আদর ভালোবাসায় অন্যরকম অনুভূতিতে ভেসে যাচ্ছিলাম। কিন্তু কথায় আছে না, নতুন নতুন সবকিছুর প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে। তখন বেঠিক কেউ ঠিক বলে মনে হয়। আসল রূপ তো বের হলো তখন, যখন দেখলাম দিন যত যেতে লাগলো ততই বদলাতে লাগলো ধারণাগুলি। ধীরে ধীরে শ্বশুরবাড়ির চাপে ছেড়ে দিতে হলো গান বাজনা। তারপর ছাড়তে হলো বন্ধু সঙ্গ, আড্ডাবাজি, স্বামীর গাড়িতে করে বিশ্ববিদ্যালয়ে আসা, স্বামীর গাড়িতে করে যাওয়া, এছাড়া স্বামীর সংসার সামলানো। তারা যখন যা বলবে তাই শুনতে হবে। তাদের অনুমতি ছাড়া এক কদমও কোথাও ফেলা যাবে না। এইটুকুর মধ্যেই আটকে গেছে জীবন। কিন্তু এটাই কি আমার জীবন? এরকম জীবনই কি আমি চেয়েছি? আমার স্বপ্ন তো ছিল অনেক বড়। এ কারণে মনোযোগ দিয়ে লেখাপড়াও করেছি ভালো ফলাফলের জন্য, যাতে ভালো কিছু করতে পারি। কিন্তু কিছুই মনে হয় আর হবে না। মেয়েদের জীবনটা কি তাহলে একটা কচুরিপানার মতো, যার কোনো কুল কিনারা নেই, যার মূল্য কারোর কাছে নেই? তাই তাদের সিদ্ধান্তের কোনো দাম কেউ দেয় না। তবে কি মেয়েদের কেউ কোনোদিন মূল্য দেবে না? তারা কি আজীবন পরাধীনই থাকবে? এইসব ভাবতে ভাবতে হঠাৎ বাইরে ঝুম বৃষ্টির শব্দে শেফালীর ধ্যান ভঙ্গ হয়। কিছুক্ষণ পর আবার আনমনে ভাবতে লাগলো। এভাবে সারা রাত ধরে সে সেই কথা ভাবতে লাগলো। তারপর সকাল হতে হতে স্বামীর পাশে চুপি চুপি শুয়ে পড়ল। কেননা সকালে ঘুম থেকে উঠে তাকে পাশে না দেখলে সন্দেহ করবে, আর করবে হাজারটা প্রশ্ন। সকালে স্বামীকে নাস্তা খাইয়ে তৈরি করিয়ে অফিসে পাঠালো শেফালী। এরপর ঘরের টুকটাক সব কাজ শেষ করে ফোন করলো মাকে। হ্যালো মা। হ্যাঁ রে, কেমন আছিস? এই তো মা, ভালো। তুমি কেমন? আমিও ভালো। সবকিছু ঠিকঠাক? হ্যাঁ মা। কিছু বলবি? মা, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতা করার সুযোগ পেয়েছি। এ তো খুবই ভালো সংবাদ।
কিন্তু মা, তোমার জামাই পড়ানোর অনুমতি দিচ্ছে না। মা শোন, বিয়ের পর স্বামী যা বলবে তাই করতে হয়। তাছাড়া নিজের সংসার গুছিয়ে নেওয়াই সব মেয়েদের দায়িত্ব। এই সংসারটাই তোর। তোর স্বামী যখন তোকে মানা করেছে তখন আর কি করবি, ছেড়ে দে। আর মেয়েদের স্বামীর অনুমতির বাইরে কিছু করা ঠিকও না। মায়ের কথা শুনে ফোন কেটে দিল শেফালি। একটা সংসার, একটা মানুষের খেদামত করা, এটাই কি জীবন? আচ্ছা, আজকে যদি আমার পরিবর্তে নাহিদ সুযোগটি পেত তবে কি সে ছেড়ে দিত? সে কি আমার কথা ভেবে যেত না, নাকি আমাকে সাথে নিয়ে চলে যেত? অবশ্যই যেত। এক্ষেত্রে আমি কোনো কর্মক্ষেত্রে যুক্ত নেই এটা একটা বড় কারণ হিসেবে দেখাতো। কিন্তু আমি যদি এখানের কোথাও চাকরি করতাম তবে কি আমার কথা ভেবে যেত না? প্রশ্নগুলো ভাবতে ভাবতে নিজেই হেসে ফেলল শেফালি। তারপর নিজেই নিজেকে উত্তর করলো, অবশ্যই যেত। তার এই চাকরির জন্য আমারও চাকরি ছেড়ে দিতে হতো। তাহলে আমি কেন যাব না? সংসারের জন্য আমি একাই কেন বিসর্জন দেব? আচ্ছা, এই সংসার যদি না করি, নতুন করে আমি আমার জীবন শুরু করি, তবে কি খুব ক্ষতি হয়ে যাবে? এই যে চাকরি, এটা দিয়ে তো আমি আমার নিজের দায়িত্ব নিজে নিতে পারবো। তারপরও কেন আমাকে আরেকজনের অনুমতির অপেক্ষা করতে হবে? তবে কি আমি স্বাধীন না? সংসারে আসা মানেই কি পরাধীন হয়ে যাওয়া? জন্মের পর থেকে বাঁধনে আটকে থেকেও তো আমি স্বাধীন ছিলাম। তাহলে এখন কেন পরাধীন হব? কেন আমি একাই সবসময় ভুক্তভোগী হব? কথাগুলো ভাবতে ভাবতে শেফালি সিদ্ধান্ত নিল, আমি চাকরি করব। প্রয়োজনে এই সংসার আমি বিসর্জন দিব। একজন স্বাধীন মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার আমারও আছে। আমি কারো কাছে পরাধীন থাকব না। সিদ্ধান্ত নিয়ে শেফালি অপেক্ষা করতে থাকলো নাহিদের অফিস থেকে বাসায় আসার। সন্ধেবেলায় নাহিদ অফিস থেকে বাসায় আসার পর শেফালি 2 কাপ চা বানিয়ে এনে রুমে ঢুকলো। তারপর নিঃশব্দে চা পান করতে করতে একসময় নাহিদকে বলল, আমি চাকরিটা করব। শেফালির কথা শুনে নাহিদ প্রথমে চুপ করে থাকলো। তারপর চায়ের কাপ ছুঁড়ে ফেলে দিয়ে বলল, বারবার এক কথা কেন বলো? আমি যখন একবার বলেছি তুমি চাকরি করবে না মানে করবে না, তারপরও একই কথা কেন বলো? এখানে আর কোনো কথা বলার তো কোনো কারণ দেখছি না। শেফালি কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা মাথায় বলল, আমি তোমার কাছে অনুমতি চাইনি, আমি তোমাকে আমার সিদ্ধান্তটা জানালাম। শেফালির গলার স্বরটা নাহিদের কাছে অপরিচিত মনে হলো। সে খানিকটা হতভম্ব হয়েই কি করবে ভাবতে ভাবতে সশব্দে চড় বসিয়ে দিল শেফালির গালে। তারপর বলল, আমি যেটা বলেছি সেটাই হবে। এই নিয়ে আর একটা কথাও বলবি না, ব্যাস এটাই শেষ কথা। শেফালির এই 24 বছরের জীবনে কেউ কোনোদিন তার গায়ে হাত তোলেনি। নাহিদের চর খাওয়ার পর শেফালির জেদ উঠে গেল। সে এমনিতে খুব ভালো একটা মানুষ, কিন্তু একবার জেদ উঠে গেলে সে প্রয়োজনে মানুষও খুন করতে পারে। তাই জেদের বশে সে সিদ্ধান্তটা আরও জোরালোভাবেই নিয়ে নিল এবং এবার আর কেউ তাকে আটকে রাখতে পারবে না। কিন্তু সে এটা নাহিদকে বুঝতে দিল না। নীরবে সে ভাঙা কাপের কাজগুলো গুছিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। সেদিনের মতো নাহিদ ও শেফালির নীরবতা কেটে গেল। পরদিন সকালটা আগেকার দিনের মতো সূচনা হলো। অর্থাৎ হঠাৎ শেফালি শাশুড়ির ঘর অতিক্রম করে যাওয়ার সময় নিজের স্বামী ও শাশুড়ির কথোপকথন শুনতে পেয়ে দাঁড়িয়ে পড়ল। শেফালির শাশুড়ি বলল, নাহিদ, কাল রাতে কি নিয়ে রাগ করলি বাবা? নাহিদ বলল, তোমার বউ চাকরি করার জন্য জেদ ধরছিল, তাই রাগ করছিলাম। শেফালির শাশুড়ি বলল, ঘরের বউ ঘরে থাকবো, চাকরি করা লাগবে কেন? ঘরের বউরা চাকরি করলে দেমাগের ঠেলায় হেগো মাটিতে পা পড়ে না, সুখে থাকতে হেগো ভূতে কিলায়। আরে বাবা, সংসারটা ঠিকঠাক মতো করলেই তো আবার চাকরি করা লাগে নাকি? ঠিক করছস, ঘরের বউ গো এত উঠতে দেওয়া ঠিক না। এরপর নাহিদ বলল, এসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব দেখে নেব। আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে মা, আমি এখন আসি। শেফালি নাহিদের বের হওয়ায় কথাগুলো শুনে আস্তে করে সেখান থেকে সরে পড়ল। আর নাহিদও ঘর থেকে বের হয়ে যাওয়ার পর শেফালি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করল। শেফালি তাদের জানিয়ে দিল সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে প্রস্তুত। বিশ্ববিদ্যালয় থেকে মেইল করে তাকে জানিয়ে দেওয়া হলো কবে তাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। মেইল পেয়ে শেফালি চুপি চুপি তার যাবার জন্য প্রস্তুতি নিতে থাকলো এবং এর মাঝে সে জানিয়ে দিল ওই শহরে তার থাকার কোনো ব্যবস্থা নেই। এক্ষেত্রে সে কি করতে পারে? তখন বিশ্ববিদ্যালয় থেকে জানানো হলো টিচার্স ডমিটরিতে চাইলে সে থাকতে পারে। এক্ষেত্রে তার বেতন থেকে কিছুটা টাকা কাটা যাবে। এই কথা শুনে শেফালি পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে নিল। তারপর যাবার দিন সকালবেলা নাহিদকে অফিসে পাঠিয়ে শাশুড়িকে বাবার বাড়ি যাবার কথা বলে সে রওনা দিল তার নতুন জীবনের উদ্দেশ্যে। অফিস থেকে এসে নাহিদ দেখলো ঘরে শেফালি নেই, এমনকি শেফালির কাপড় চোপড়ও নেই। নাহিদের মনে একটু খটকা লাগলো।
তবে শেফালি কি কোনো কাজে বাহিরে গেছে? কিন্তু ও তো বাহিরে গেলে আমাকে জানানোর কথা। এরকম তো কখনো হয়নি। নাহিদ তার মাকে শেফালির কথা জিজ্ঞেস করলে তার মা বলে শেফালি তার বাবার বাড়ি গিয়েছে। নাহিদের ভীষণ রাগ হলো, তাকে না জানিয়ে সে কেন তার বাবার বাড়ি গেল। নাহিদ মনে মনে বলল, এত বড় সাহস তোমার, আমাকে না বলে চলে গিয়েছো? কতবার বলেছি আমার অনুমতি ছাড়া এক গ্লাস পানিও খেতে পারবে না, আর সেখানে আমাকে না বলে কোন সাহসে তুমি তোমার বাবার বাড়ি গেলে? হাতের তালুতে কয়েকটা ঘুষি দিয়ে নাহিদ শেফালিকে ফোন করলো, কিন্তু শেফালির মোবাইল সুইচ অফ দেখাচ্ছে। হতবাক হয়ে নাহিদ নিজের রুমে গেল। নিজের রুমে গিয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে তার চোখে পড়ল টেবিলের উপর পেপার ওয়েট দিয়ে চেপে রাখা একটি চিঠি। অবাক হয়ে চিঠিটা খুলে দেখল, চিঠিটা শেফালির লেখা। প্রিয় অপ্রিয় নাহিদ, সম্বোধন দেখে অবাক হবার কিছু নেই। একসময় তুমি আমার প্রিয় ছিলে, কিন্তু দিনে দিনে তুমি আমার কাছে অপ্রিয় হয়ে উঠেছ। এক্ষেত্রে তোমাকে দোষ দেবার কিছু আমি দেখি না। তোমার পরিবার পরিবেশ তোমাকে এরকম ভাবে তৈরি করেছে। বিচলিত হচ্ছ, ভাবছো কি সব আবল তাবল বকছি। আসলে বকছি না, আমাদের চারপাশে তোমার মতো মানুষের সংখ্যাটা অনেক বেশি, বিপরীতে আমার মতো মানুষের সংখ্যা কম। তাই তোমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে নিজেরা নিজেদের স্বাভাবিক বলে পরিচয় দাও, কিন্তু তোমরা কখনো ভেবে দেখেছো তোমাদের জীবনে আরো একটি মানুষ থাকে? দেখনি কখনো। নারীরা যে মানুষ এ কথা তোমরা কখনো ভাবতে পারো না। তাই তো নিজেদের প্রভুর আসনে বসিয়ে তাদের কৃতদাসী করে সারা জীবন শুধু ক্ষমতা ফলাতে চাও। আমি দুঃখিত, তোমাদের এই স্বাভাবিক জীবন আমার পোষাচ্ছে না। নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে একটা সংসারে মৃতের মতো বেঁচে থাকা আমার পোষাচ্ছে না। লেখাপড়া করে লাভটা কি যদি চাকুরি করতে না পারি? তাই আমি চলে যাচ্ছি। জীবনের শুরু থেকে আমি নিজে কিছু একটা করার তাগিদ অনুভব করেছি, কিন্তু বিপত্তি বেঁধেছিল তোমাদের দেখানো মোহে। নিজে কিছু না করে স্বামীর সেবা করে বিলাসিতার মোহে ডুবে গিয়েছিলাম। এজন্য তোমরা ধন্যবাদ দিতে পারো তোমাদের গড়া সেসব ননির পুতুলদের, যারা নিজেদের অন্যদের কৃতদাসী ভাবতে পছন্দ করে, মনে করে ওটাই সম্মান। সম্পর্কের সংজ্ঞা আমার কাছে অন্যরকম। আমার কাছে সম্পর্ক হলো বন্ধুর মতো, যেখানে সবকিছু বলা যায়, নিজের মতো বাঁচা যায়, খানিকটা অধিকার ফলানো যায়। তবে প্রভু কৃতদাসের সম্পর্ক না। আমার কাছে সম্পর্ক মানেই একজনের আধিপত্য না। অনেকদিন মোহে ডুবে মানিয়ে নিতে চেয়েছিলাম, পারিনি। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি আমার কাজের দ্বারা সম্মান লাভ করতে চাই। চাই আমাকে নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখুক। আচ্ছা, আজ আমার জায়গায় তুমি সুযোগ পেলে কি করতে? অবশ্যই যেতে। প্রয়োজনে আমি চাকরি করলে তোমার জন্য সে চাকরি ছেড়ে চলে যেতে হতো। কিন্তু আজ আমি নারী বলে সুযোগ ছাড়তে হবে? তোমাকে সিদ্ধান্ত জানানোর পর চড় খেতে হলো। তাই আর অশান্তি করতে চাইনি। যা শেষ করার একেবারেই শেষ হোক। বারবার তা নিয়ে অশান্তি করার কোনো মানে হয় না। তাই কিছু না বলে চুপচাপ চলে যাচ্ছি। ভালো থেকো। সময় মতো বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দিও। না হয় আমারই সেই ব্যবস্থা করতে হবে। আর ফিরে আসার চেষ্টা করব না। যা ছেড়ে দিয়েছি তাতে আর আমি কখনো ফিরে যাই না। মনে রেখো কথাটি। ইতি, শেফালি। চিঠিটা পড়ে নাহিদ হতভম্ব হয়ে বসে পড়ল বিছানায়। এভাবে সম্পর্ক শেষ হবে সে ভাবতেও পারেনি। এখন সে কি করবে? মেনে নেবে, কিন্তু এত সহজে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? পরাজয় হয়ে যাবে তার। তাতে কি তার আত্মসম্মানে ঘা লাগবে না? নাহিদ তাই সিদ্ধান্ত নিল সেও ছেড়ে দেবে না। দেখে নেবে শেফালিকে। নারীদের এত ওড়া উচিত না। ওর ডানা বেঁধেছে, সেই ডানাটা কেটে ফেলতে হবে। ওকে দেখে অন্য নারীরাও ভয় পাবে। এ কথা নাহিদ দাঁতে দাঁত চেপে বলল। এখন দেখার পালা নাহিদের প্রতিশোধ কোন দিকে মোড় ঘুরিয়ে শেফালির নতুন জীবনের। নাহিদ অনেক রাগ ও ক্রোধ নিয়ে গেল শেফালির বাবার বাড়ি। শেফালির বাবা নাহিদকে দেখে বলল, আরে নাহিদ বাবা, বসো বসো, আমি শেফালির মাকে ডাকছি। শেফালির মা জামাইয়ের খাওয়ার ব্যবস্থা করে। নাহিদ রাগত স্বরে বলে উঠল, হয়েছে হয়েছে, এত নাটক করতে হবে না। আমি এখানে জামাই আদর নিতে আসিনি। জুতা মেরে গরুদান করতে চান? শেফালির বাবা অবাক দৃষ্টিতে নাহিদের দিকে তাকিয়ে বলল, এসব কি বলছো বাবা নাহিদ? জুতা মেরে গরুদান মানে বুঝছেন না নাকি? না বোঝার ভান করে আছেন? আপনারা সবই জানেন, এখন না বোঝার ভান করে নাটক করেছেন। শেফালির বাবা আরো অবাক হয়ে বলল, বাবা নাহিদ, এসব কি উল্টাপাল্টা কথা বলছো, কিছুই বুঝতে পারছি না। আপনার মেয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, কোথায় আছে আপনারা নিশ্চিত জানেন, আর জেনেও এখন নাটক করছেন? শেফালির বাবা এবার আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে বলল, কি? শেফালি বাড়ি ছেড়ে চলে গেছে মানে?
নাহিদ বলল, মানে মানে করছেন যে? মনে হয় কিছুই জানেন না। দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতেও জানেন না, অথচ তলে তলে আপনাদের কত শয়তানি। শেফালির বাবা কাতর স্বরে বলল, বিশ্বাস করো বাবা, এসব বিষয়ে আমরা কিছুই জানি না। নাহিদ বলল, তা জানবেন কি করে? ছোটবেলা থেকে যদি মেয়েকে সঠিক শিক্ষা দিতেন তাহলে মেয়েটা এরকম নষ্ট হয়ে যেত না। শিখিয়েছেন বেয়াল্লাপনা, এজন্য স্বামীর কথার কোনো মূল্য তার কাছে নেই। কি তেজ রে বাবা! কাজ করতে দিব না বলে বলেছি দেখে সংসার ছেড়ে চলে গেল। শেফালির মা নাস্তা নিয়ে এলে নাহিদ শেফালির মাকে উদ্দেশ্য করে বলল, মায়েদের কাজ হচ্ছে মেয়েদের কিভাবে ঘরের কোণে রাখতে হয় সেই সব শিক্ষা দেওয়া। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত, স্বামীর কথার বিরুদ্ধে না যাওয়া, স্বামী 10টা চড় মারলেও চুপ থাকা, এইসব শিখিয়েছেন? শেখাননি। যদি শিখাতেন আর আগে থেকে শাসন করতেন তাহলে এরকম করার সাহস পেত না, আর এত বেয়াদব হতো না। শেফালির মাকে কথাগুলো বলতে বলতে ঢকঢক করে এক গ্লাস পানি পান করলো নাহিদ। আর ওদিকে শেফালির মা নিশ্চুপ থেকে বসে আছেন আর চোখের পানি মুছছেন। নাহিদ আরো কিছু বলতে যাবে তার আগে শেফালির বাবা বলল, বাবা মাথা গরম করো না, আমি শেফালির সাথে কথা বলে দেখছি, দেখিও কি বলে। নাহিদ সাপের মতো ফোঁস করে বলল, দেখা দেখির কিছু নেই, ওর জন্য আমার আপনার দুজনেরই মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। এখনো সময় আছে, তাড়াতাড়ি ফিরিয়ে আনুন, না হয় জীবনে কোনোদিন সমাজে মুখ দেখাতে পারবেন না। এই বলে নাহিদ উঠে চলে গেল। তার গমন পথের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে শেফালির বাবা বললেন, আমি একটু পরেই রওনা হব, আমার কাপড় গুছিয়ে দাও তো। ওর কথা শুনে শেফালির মা বললেন, আমিও তোমার সাথে যাব। তারপর তারা উঠে গিয়ে কাপড় গুছিয়ে রওনা দিলেন শেফালির সাথে দেখা করতে। বিমানে 8 ঘন্টা ও রাস্তা পথে 1.5 ঘন্টা যাত্রা শেষে শেফালির বাবা মা যখন শেফালির বিশ্ববিদ্যালয়ে পৌঁছালো তখন শেফালি তার শেষ ক্লাস নিয়ে নিজের রুমে এসে বসলো। রুমে এসে বসে এসিটা ছাড়তেই তার দরজায় কড়া নাড়ল তার বাবা মা। সে একটু বিরক্ত হয়েই বলল, ভেতরে আসুন। দরজা খুলতেই শেফালি দেখলো তার বাবা মা ভেতরে ঢুকছেন। বাবা মাকে দেখে শেফালি খুব খুশি হলো। সে তার মাকে বলল, তোমরা কখন এসেছো? মা একটু চুপ থেকে বলল, এই মাত্রই। শেফালি খানিকটা বিস্মিত হয়ে বলল, কিছু খেয়েছো? মা কিছু বলার আগে শেফালির বাবা বলল, অনেক রাগ দেখানো হয়েছে, এবার নিজের ঘরে ফিরে যা। শেফালি না বোঝার ভান করে বলল, কার ঘর? বাবা বললেন, তোর নিজের ঘর। শেফালি বলল, কোনটা? বাবা বললেন, স্বামীর ঘর। বাবার কথা শুনে শেফালি হেসে ফেলল। তারপর বলল, আমার নিজের ঘর আমি নিজে তৈরি করব, অন্য কারো ঘর আমার ঘর হতে পারে না, আর সেই ভদ্রলোকের সাথে আমি আর সম্পর্ক রাখছি না, সুতরাং আমাকে ফেরার কথা বলবে না। শেফালির বাবা খানিকটা বিরক্ত হয়েই বলল, তোর জন্য আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে, আমার জন্য হলেও ফিরে যা। আর তাছাড়া এই সমাজ তোর দিকে খারাপভাবে আঙুল তুলবে, আমি একজন বাবা হয়ে তখন কিভাবে সহ্য করব? তাই বলছি, জেদ ছেড়ে তোর স্বামীর বাড়ি ফিরে যা। সংসারে থাকতে হলে স্বামী স্ত্রীর মধ্যে একটু আধটু মনোমালিন্য হয়, তাই বলে সংসার ছেড়ে চলে আসতে হবে? শেফালি চুপ করে বাবার কথা শুনল। তারপর বলল, সমাজ কি বলবে তাতে আমার কিছু যায় আসে না বাবা। এই সমাজেরটা আমি খাইও না আর কারোর ধারও ধারি না। তুমি না খেয়ে থাকলে 1 প্লেট ভাতও দেবে না তোমায় এই সমাজ। আর স্বামীর ঘরে যাবার কথা বলছো, যে স্বামী একজন স্ত্রীকে সম্মান দিতে জানে না, স্ত্রীকে সবসময় অসম্মান করে, কোনো মূল্য দেয় না, সবসময় ছোট করে, সেই স্বামীর কাছে যেতে বলছো তুমি? গতকাল আমার গায়েও হাত তুলেছিল। এরকম মাঝে মাঝেই রাগ হলে আমার গায়ে হাত তুলতো। তোমরা কষ্ট পাবে বলে বলিনি কখনো। একজন সরকারি চাকরিজীবী স্ত্রী হওয়া যতটা সম্মানের, তার চেয়ে 100 গুণ বেশি সম্মানের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া। এক্ষেত্রে আমার সম্মানই হয়তো ভদ্রলোক থেকে কম হতে পারে, কিন্তু আমার সম্মান ভদ্রলোকের থেকে অনেক বেশি। আর কথা হচ্ছে তোমার মান সম্মানের। তোমার মেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটা তোমার জন্য অসম্মানের হওয়ার কথা না। কজন মেয়ে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে? আর তুমি যদি ভাবো মেয়ে হয়ে সংসার না করলে তোমার সম্মান থাকছে না, তবে জেনে নিও আজ থেকে তোমার কোনো মেয়ে নেই। যেখানে নিজের মতো বাঁচার অধিকার নেই সেখানে সম্মান রক্ষা করে আমি কি করব বাবা? লেখাপড়া করে যদি যোগ্যতা অনুযায়ী চাকরি না করা যায় তাহলে লেখাপড়া করে লাভ কি? আমি বলছি না ঘর সংসার বাদ দিয়ে চাকরি করার কথা। চাকরি করে কি ঘর সংসার করা যায় না? একটা নারী কি এটুকু স্বাধীনতা পেতে পারে না? বলো বাবা, আমি কি ভুল কিছু চেয়েছিলাম? শেফালির কথা শুনে বাবা চুপ করে রইলেন। বাবার নীরবতা লক্ষ্য করে শেফালি বলল, বাবা, ছোটবেলায় তোমার স্বপ্ন ছিল না তোমার মেয়ে একজন প্রফেসর হবে, তার অনেক উচ্চ ডিগ্রি থাকবে? আজ আমি সেই পথে আছি।
আর তুমি আমাকে বাধা দিচ্ছ। তোমার তো তোমার মেয়েকে নিয়ে গর্ব করা উচিত। শেফালির বাবা এবার কেঁদে ফেললেন। তারপর মেয়েকে বললেন, আমি তোর জন্য দোয়া করি মা, তুই এভাবেই পথ চলে যা, আর তোকে দেখে আরো 10টা নারী শিক্ষা নিক, এই কামনাই করছি। শেফালি একটু হেসে বলল, তোমরা পাশে থাকলে আমি সব পারবো, আমাকে যে পারতেই হবে। শেফালির বাবা তখন মেয়ের হাত ধরে বলল, তোকে তোর পথে ছেড়ে দিলাম মা, আমার বিশ্বাস তুই একাই পারবি নিজের রাস্তা তুই নিজে বানিয়ে নিতে। জানি তোকে নিয়ে সমাজে অনেক কথা হবে, আর সেটা শুনতে আমারও অনেক কষ্ট হবে, তারপরও বলবো, তুই যদি তোর মতো করে বাঁচতে পারিস তবে আমার তাতে কোনো আপত্তি নেই। নিজের মতো করে বেঁচে থাক, এটাই চাই। এটা তোর নতুন জন্ম, আর এই জন্মের সবকিছুর দায় দায়িত্বও তোর। তোর মতো বিপ্লবী মেয়ের বাবা হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। বাবা কথা শেষ করতেই মা বলল, হ্যাঁ রে, তোর কাছে মাঝে মাঝে আমি এসে থাকতে পারবো তো? শেফালি হাসি মুখে বলল, কেন পারবে না মা, তবে বাবাকে হোটেলে থাকতে হবে, আমাদের ডমিটারিতে সব মেয়েরা থাকে তো। শেফালির মা শেফালির কথা শুনে বলল, তাহলে মাঝে মাঝেই আমি বেড়াতে আসবো। শেফালি হাসি মুখে বলল, তোমরা একটু এই রুমে অপেক্ষা করো, আমি একটা মিটিং শেষ করে আসি, তারপর থাকার ব্যবস্থা করছি। বাবা এই কথা শুনে বলল, না রে মা, আমাদের এখন যেতে হবে, আমার ওখানে কিছু জরুরি কাজ বাকি পড়ে আছে, সেইগুলো শেষ করতে হবে। অন্য এক সময় বেড়ানোর জন্য আসবো, তখনই সে তোর থাকার জন্য ভালো কোনো ব্যবস্থা করব, কিছু টাকাও দিয়ে যাব। শেফালি বলল, না বাবা, এই জীবনের সবকিছু আমি নিজের মতো করে করতে চাই, প্রয়োজন পড়লে আমি তোমাকে জানাবো। বাবা বললেন, আচ্ছা, আর তোমাদের ছেলে হয়ে উঠতে চাই, এখন থেকে আমি তোমাদের খরচ চালাবো। শেফালির কথা শুনে শেফালির বাবা শেফালিকে জল ভরা চোখে জড়িয়ে ধরে বলল, আমরা তোর মতো মেয়ে পেয়ে গর্বিত। তারপর শেফালির বাবা শেফালির মাকে নিয়ে ফিরিয়ে গেলেন এয়ারপোর্টে। দুটি এমার্জেন্সি টিকিট কেটে শেফালির বাবা ওয়েটিং রুমে বসে নাহিদকে ফোন দিয়ে বললেন, তুমি ডিভোর্সের জন্য প্রস্তুতি নাও, আর আমি যদি শুনেছি আমার মেয়েকে তুমি কোনোভাবে বিরক্ত করেছো, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এরপর তোমার দ্বিতীয় কোনো কথা আমি শুনতে চাই না, এটাই আমার শেষ কথা। শেফালির বাবার মুখ থেকে এই কথা শুনে নাহিদ চুপসে গেল, কেননা শেফালির বাবা সরকারি আমলা, তিনি চাইলেই নাহিদের চাকরি তো পরের কথা, নাহিদকেই গুম করে ফেলতে পারে, তাই নাহিদ চুপ ছিল। নতুন জীবনের সূচনাতে শেফালি নাহিদ থেকে আরো অনেক বাধার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে নাহিদ আর কোনো ঝামেলাই করল না, বরং নিজের থেকে ডিভোর্স পেপার পাঠিয়ে তার সাথে টাইপ করে একটি খুদে বার্তা পাঠিয়েছিল, যাতে লেখা ছিল নতুন জীবনের জন্য শুভকামনা। বিষয়টি শেফালির হজম হচ্ছিল না। পরে তার মনে হলো বাবা নিশ্চয়ই কিছু একটা করেছেন, তিনি সহজে কোনো বিষয় নাক গলান না, তবে একবার গলালে তার 12টা না বাজিয়ে ছাড়েন না। বিষয়টা নিশ্চিত হতেই শেফালি তার বাবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো। তখন বাবা বললেন, বেশি কিছু করিনি, শুধু বলেছিলাম কোনো ঝামেলা করলে আমি দেখে নিব, তাতেই বোধহয় কাজ হয়ে গেছে। বাবার কথা শুনে শেফালি হাসতে হাসতে ফোন রেখে দিল, তারপর তার কাজে মনোযোগ দিল। ডিভোর্স পেপার হাতে পাওয়ার বেশ কিছুদিনের মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে গেল। এর মধ্যে শেফালি উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় থেকে বাইরে যাবার জন্য উঠে পড়ে লাগলো। ঠিক সেই সময় ডিপার্টমেন্টাল হেড তাকে প্রস্তাব দিল, আমার সাথে আমার ফ্ল্যাটে দেখা করবে, আমি তোমার সব ব্যবস্থা করে দিব। কথাটি শুনে শেফালি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। লজ্জায় অপমানে সে স্যারের রুম থেকে বেরিয়ে গেল, তারপর সোজা চলে গেল লাইব্রেরিতে। সাধারণত লাইব্রেরিতে শিক্ষকেরা যায় না, তবে শেফালি এর ব্যতিক্রম। সময় পেলেই সে লাইব্রেরিতে চলে আসে, আর তার ছোটবেলার অভ্যাস প্রচন্ড রাগ হলেই উপন্যাস নিয়ে বসে পড়ার, কেননা উপন্যাসের ভেতরে একবার ঢুকে গেলে তার আর কিছু মনে থাকে না, তখন বাহিরের দুনিয়া থেকে ছুটি পাওয়া যায়। উপন্যাসে মুখ ডুবিয়ে থাকতে থাকতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল শেফালি বুঝতেই পারল না। অনেকক্ষণ পর একটা ছেলে এসে তাকে ডাক দেওয়ায় সে খানিকটা বিস্মিত হলো। তারপর এক ছুটে বের হয়ে গেল লাইব্রেরি থেকে। আপাত দৃষ্টিতে দৃশ্যটা একজন শিক্ষক হিসেবে ভাবতে দৃষ্টিকটু মনে হলেও ছেলেটা খুব একটা বেশি পাত্তা দিল না। এক্ষেত্রে একটা কারণ হতে পারে ছেলেটি জানেই না মেয়েটি শিক্ষক ছিল। যাই হোক, ছেলেটা কিছু না মনে করলেও শেফালির পরবর্তীতে নিজের উপর বিরক্তি ধরে গেল। এরকম বাচ্চামি তার মোটেও ঠিক হয়নি, না জানি ছেলেটা কি মনে করেছে। এসব কথা ভাবতে ভাবতে তার মনে পড়ল ডিপার্টমেন্টাল হেডের কুপ্রস্তাবের কথা। কথাটা মনে পড়তেই গা শিউরে উঠল তার। সে কি বাবাকে বলে প্রতিশোধ নেবে, নাকি 8-10টা স্বাভাবিক মেয়ের মতো সিচুয়েশনটা হ্যান্ডেল করার চেষ্টা করবে? এক্ষেত্রে সে কি বাকিদের মতো পথ অবলম্বন করবে, নাকি এমন কিছু করবে যাতে লোকটির উচিত শিক্ষা হয়? কথাগুলো ভাবতে ভাবতে শেফালি সিদ্ধান্ত নিয়ে নিল,
এর পরের দিন সে চলে গেল ডিপার্টমেন্টাল হেডের রুমে। ডিপার্টমেন্টাল হেড বদরুল তাকে দেখে নিজের জীবনে দুঃখের কথা বলতে থাকলো। তাকে জানালো বউ বাচ্চা থাকার পরও সে কতটা একা। সবকিছু বলা শেষে বদরুল তাকে মোবাইলটা দিয়ে বলল নম্বরটা সেভ করতে। শেফালি তখন বদরুলের মোবাইলটা নিয়ে কথা মতো কাজ করলো। কথা অনুসারে পরের দিন শেফালি ক্লাস শেষে তার সাথে ফ্ল্যাটে যাবে। সেই হিসেবে শেফালি ক্লাস শেষে চলে আসলো ডিপার্টমেন্টাল হেডের রুমে। তারপর তার সাথে করে চলে গেল ফ্ল্যাটে। ফ্ল্যাটে ঢুকে বদরুল কথা বলতে বলতে যেই শেফালির গায়ে হাত দিল, অমনি তার ফোন বেজে উঠল। বিরক্তি সহকারে ফোন ধরতেই তার স্ত্রী বলল, এসব করে বেড়াও না, আজ তোমার একদিন কি আমার একদিন। কথাটি শুনে অবাক হয়ে বদরুল বলল, কি করছে আমি? স্ত্রী বলল, টিভি খুলে দেখো। টিভি অন করতেই বদরুল দেখল সে এই অবস্থায় সরাসরি সম্প্রচার হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে তার নিজের মুখে স্বীকার করা কৃতকর্মের কথা মিডিয়া প্রচার করে দিয়েছে। বিষয়টি কেমন যেন গুলিয়ে গেল তার কাছে। অবাক হয়ে শেফালিকে কিছু বলতে যাবার আগে শেফালি হাসতে হাসতে বলল, চোরের 10 দিন গৃহস্থের একদিন। আমি সব জানিয়েছি, সব ব্যবস্থা করেছি। মিডিয়াকে কাল রাতেই জানিয়েছিলাম, তাই তো আজ ধরা পড়ে গেলেন। শেফালির কথা শুনে বদরুলের মাথায় আকাশ ভেঙে পড়ল। রাগে ক্ষোভে সে হাত তুলল শেফালির গায়ে। এর 2 মিনিটের মাথায় তাকে গ্রেপ্তার করা হলো। বদরুলের গ্রেপ্তার করার পর শেফালিকেও কিছু জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে হলো। সেদিনের মতো থানা পুলিশের সব কাজ সেরে বাড়ি ফিরতে হলে শেফালির মোটামুটি রাত হয়ে গেল। সময় আনুমানিক 10টা 30 হবে। ডমিটরির কাছাকাছি আসতেই দুজন তার হাত পা বেঁধে চেপে ধরল, আর একজন মুখে রুমাল চেপে ধরল। সাথে সাথে অজ্ঞান হয়ে সে লুটিয়ে পড়ল মাটিতে। তখন আশেপাশে ভালো করে লক্ষ্য করে 3টি ছেলে শেফালিকে টেনে নিয়ে গেল দূরে একটি পরিত্যক্ত বাড়িতে। অন্ধকার ঘরে অপরিচিত 3টি ছেলের কাছে বন্দী হয়ে আছে শেফালি। কি করবে সে? কিভাবে মুক্তি পাবে এই নেশাতুর লোভী ছেলেগুলোর হাত থেকে? এসব ভাবতে ভাবতে একটা ছেলে এসে তার পাশে দাঁড়ালো। তারপর বলল, খুব শেয়ানা হয়ে গেছিস তাই না? স্বামীরে থুইয়া চইলা আসছিস চাকরি করতে, খুব বার বাড়ছে না? মায়া মানুষের এত দেমাগ কিসের? আজ তোর বিষ নামাই দিব। এরপর থেকে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবি না, সেই ব্যবস্থা কইরা দিব। তোরে দেখা যেন অন্য মায়েরাও জামাইয়ের পায়ের নিচে থাকতে পারে। বেডি মানুষ হইল বেডাগো পায়ের জুতা, মাথায় উড়ন লাগবে কেন তাগো? এখন বোঝল ঠেলা, কত ধানে কত চাল। ছেলেটির কথা শুনে শেফালি বুঝতে পারল কাজটি তার হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া প্রাক্তন স্বামীর করা। সে নিজে যখন কিছু করতে পারছে না, তখন অন্যদের ভাড়া করেছে তার হয়ে শোধ নেবার জন্য। হিংসা কত মারাত্মক একটা জিনিস, এটি মানুষকে কিভাবে অন্ধ করে দেয় সে নিজেও জানে না। এই হিংসার অনলে পুড়ে মানুষ মানুষকে খুন করে ফেলে। এই জন্যই মাঝে মাঝে মনে হয় বিবর্তনবাদ সত্য, তা না হলে হায়নার মতো হিংস্রতার গুণাবলী এই মানুষের মধ্যে আসে কিভাবে? একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটা মানুষের ভেতরে পৃথিবীর প্রায় প্রতিটা প্রাণীর স্বভাব সুপ্ত হয়ে গেছে। সময় সময় সেটা বের হয়ে আসে, সময় সময় সেটা আবার সুপ্ত অবস্থায় চলে যায়। সে যাই হোক, এখন এই পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি পাবে শেফালি? এই কথা ভাবতে ভাবতে শেফালির মনে পড়ল সে সবসময় তার সাথে একটা ছোট্ট ফোল্ডিং করা ছুরি রাখে। সেটি শাড়ি কিংবা প্যান্ট যাই পরুক না কেন সবসময় কোমরে গুজে রাখে। এই কথা মনে পড়তেই সে একদম শক্ত হয়ে গেল। তারপর নিজেকে বলল, আজকে যাই হোক একটা শিক্ষা দিতে হবে। এর জন্য মরতে হলে মরবো, তবু ধর্ষিতা হব না। এসব কথা নিজেকে বলতেই একটা ছেলে তার কাছে চলে আসলো। সে তার হাত দিয়ে স্পর্শকাতর জায়গাগুলোতে ছোঁয়ার চেষ্টা করলো। শেফালি তখন একটু সরে গিয়ে ছেলেটার চোখে চোখ রেখে একটু হাসি দিয়ে নিজেই নিজের শাড়ির কুঁচিতে হাত দিল। শেফালির এই কাজটি দেখে ছেলেটা কিছুটা বিস্মিত হয়ে বাকিদের বলল, ওরে জোর করতে হইব না, এত দেখি অন্য জিনিস। সবাই মিলা জোর জবরদস্তি করতে হইব না, আস্তে আস্তে একজন একজন কইরা নিজেকে খায়েশ মিটাইয়া নিলেই হইব। এই কথা বলেই ছেলেটা তার নিজের জামা কাপড় ছাড়তে ছাড়তে শুরু করলো। সেদিকে লক্ষ্য করে ছেলেটার দিকে মৃদু হাসি দিল শেফালি, আর ওদিকে খুব সাবধানে ছুরিটা নিয়ে নিল হাতের মুঠোয়। একসময় কাপড় ছেড়ে ছেলেটা তার গোপন অঙ্গ শেফালির কাছে আনলো। শেফালি তখন বাঁ হাত দিয়ে ধরে ছেলেটির দিকে একটা মৃদু হাসি দিয়ে ডান হাতের ফোল্ডিং ছুরিটাকে উন্মুক্ত করে বসিয়ে দিল ছেলেটির গোপন অঙ্গে। ছেলেটির চিৎকারে বাকি ছেলেগুলো এগিয়ে এসে শেফালি তাদেরকেও কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের জখম করে সেখান থেকে পালিয়ে যায় পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল, আর এও বলল জখম করে কিভাবে সেখান থেকে পালিয়ে এসেছে। শেফালি পুলিশদের নিয়ে সেই জায়গায় পুনরায় আসে আর আহত যুবকদের ধরিয়ে দেয়।
মধ্যবয়স্ক একজন পুলিশ অফিসার শেফালির সাহসিকতায় মুগ্ধ হয়ে বললেন, তোমার মতো সাহসী মেয়ে প্রতি ঘরে দরকার। তোমার মতো শেফালি প্রতি ঘরে জন্ম নিলে ধর্ষণের শিকার আর কোনো মেয়েকে হতে হবে না। ভিকটিম নিজেই যদি তৎপর থাকে তাহলে কোনো ধর্ষকেরই সাহস হবে না ধর্ষণ করার। তোমাকে স্যালুট জানাই, ভালো থেকো। পরদিন সংবাদপত্রে খবর এলো ধর্ষণ করতে গিয়ে গোপনাঙ্গ হারালো এক যুবক। সংবাদপত্রে খবরটির দিকে একবার চোখ বুলিয়ে ক্লাস নিতে চলে গেল শেফালি। তারপর ক্লাস শেষ করে সেদিনের মতো বাসায় ফিরে তার সাথে হয়ে যাওয়া ঘটনা বিস্তারিত জানালো মিডিয়াতে, এবং সাথে এটিও জানালো তার স্বামী তার এই উন্নতি দেখতে না পেরে কিভাবে তাকে ধর্ষণ করার জন্য লোক পাঠিয়েছে। খবরটি পরদিন প্রচার হতেই শেফালির পক্ষে একটি পাবলিক স্টেটমেন্ট তৈরি হয়ে গেল। ফলাফল, একদিনের মধ্যে নাহিদ ও তার ভাড়া করা বাকি 2 ছেলেকে গ্রেপ্তার করা হলো। এই ঘটনার রেস কাটতে না কাটতে শেফালি সবার কাছে খুব জনপ্রিয় হয়ে গেল। কিন্তু এরকম জনপ্রিয়তা তার ভালো লাগছে না, কেননা সে কখনো এরকম জনপ্রিয়তা চায়নি। তাই সে উঠে পড়ে লাগলো তার উচ্চশিক্ষার জন্য। এভাবে প্রায় 6 মাস লেগে থাকার পর সে হাতে পেল জার্মানির ভিসা। তারপর এই পচা গলা সমাজ ব্যবস্থার দেশ ছেড়ে একেবারের জন্য পাড়ি দিল জার্মানিতে। জার্মানিতে শেফালির দেখা হয় অর্ণব নামের এক ভদ্রলোকের সাথে। তিনি পেশায় একজন ডাক্তার। জার্মানি আসার পর শেফালি হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর অর্ণব থাকে শেফালির ডাক্তার। শেফালি সুস্থ হয়ে কথায় কথায় জানতে পারে অর্ণব বাংলাদেশি। শেফালি অর্ণবের কাছে জানতে চায় জার্মানিতে কত বছর হলো আছে। অর্ণব জানায় প্রায় 7 বছর হলো। শেফালি বলল, এর মধ্যে বাংলাদেশ যাননি? অর্ণব বলল, না, আর কখনো যাব না ও দেশে। শেফালি বলল, কেন? একটা নারী আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। কারো কথার সম্মুখীন হতে চাই না, তাই চিরকালের জন্য চলে এসেছি এ দেশে। শেফালি বলল, কি করেছিল সেই নারী? যদিও এই কথা জানার আমার কোনো অধিকার নেই, তবুও জানতে মন চাইছে। সচরাচর নারীরা অপরাধ একটু কমই করে। অর্ণব একটা ব্যঙ্গাত্মক একটা হাসি দিয়ে বলল, নারী পুরুষ বলে কোনো কথা নেই, অপরাধের কোনো লিঙ্গ থাকে না, যে কেউই অপরাধ করতে পারে। আমার স্ত্রী লিজা আমার আপন ফুফাতো বোন থাকে। ওকে আমি পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম, কখনোই কোনো কৈফিয়ত চাইতাম না, খুব বিশ্বাস করতাম ওকে। মেডিকেলের কাজে আমাকে বেশিরভাগ সময় হাসপাতালেই কাটাতে হতো, অনেক সময় নাইটও করতে হতো। একদিন নাইট শিফট ছিল, সেদিন আমার এক বন্ধু বলল, বিয়ে হয়েছে 8 মাস, ভাবিকে সময় না দিলে চলবে? আজ আমি তোর কাজ নাইট করে দেব, তুই ভাবিকে গিয়ে সময় দে। আমি সেদিনের মতো নাইট না করে বাড়ি ফিরে এলাম। বেশ খুশি ছিলাম সেদিন নাইট করা লাগবে না বলে। চাবি দিয়ে দরজার লক খুলে ঘরে প্রবেশ করতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি দেখলাম আমার স্ত্রী লিজা অন্য একটা পুরুষের সাথে অপ্রীতিকর অবস্থায়। লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল। সবাইকে ডেকে আনা হলো এর একটা বিহিতের জন্য, অথচ বিচারে সেখানে লিজা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলল। আমার আর কাউকে কোনো প্রমাণ দেওয়ার কোনো ইচ্ছে হলো না। রাগে দুঃখে ক্ষোভে লিজাকে ডিভোর্স দিয়ে চলে এলাম এই দেশে। এরপর আর কোনোদিন ফিরে যায়নি বাংলাদেশে। কারো মুখোমুখি হতে আর ইচ্ছে করেনি আমার। ও দেশে থাকলে হয়তো আমার জীবন দুর্বিষহ হয়ে উঠত, সবাই আমাকে বাঁকা ইঙ্গিতে দেখত। শেফালি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনার কন্ডিশন দেখি প্রায় আমার মতোই। অর্ণব বলল, মানে? শেফালিও খুলে বলল তার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা। এভাবে খুব ভালো বন্ধুত্ব হলো দুজনের। 1 বছর পর দুজনে সিদ্ধান্ত নিল বিয়ে করার। তারা এখন খুব সুখী, দুজন দুজনকে ভালোভাবে বুঝতে পারে। শেফালির কোল জুড়ে 2 যমজ কন্যা সন্তান হয়। এদেশে আসার 2 বছরের মাথায় শেফালি তার বাবা মাকেও নিয়ে আসে। আর অর্ণবের পরিবারও বুঝতে পারে অর্ণব নির্দোষ। শেফালিও নিজের দেশে আর ফিরে যায়নি। দেশে থাকলে শেফালি কখনোই ভালোভাবে বাঁচতে পারত না। উঠতে বসতে তাকে নিয়ে আলোচনা হতো তার অতীত নিয়ে। তার উপর ওসব মানুষেরা তো আছেই যারা এসব মেয়েদের অসহায় মনে করে জোর করার চেষ্টা করত। তার উপর একজন পূর্ণবয়স্ক নারীর স্বাধীন হয়ে বেঁচে থাকা, তা কি মেনে নেওয়া যায়? যেখানে জন্মের সময় ধরে নেওয়া হয় নারী থাকবে পরের অধীনে, সেখানে শেফালি তো ছিল পূর্ণ স্বাধীনচেতা একজন নারী। তাকে সবসময় রক্ষণাবেক্ষণ করতে হবে। কিন্তু কেন ধরা হয়? সে কি তার নিজের রক্ষণাবেক্ষণ করতে পারে না? সে কি পুরুষের মতোই নিজের ভালো বুঝে নিজেকে চালাতে পারে না নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে? সে পারে, তারপরও তাকে নিতে দেওয়া যাবে না, কেননা সে সিদ্ধান্ত নিতে শিখলে তার উপর আধিপত্য থাকবে না নিজের সুবিধা। তখন আর স্যাক্রিফাইসের বুলি শুনিয়ে পরাধীনতার সুখের মূল্য ঝুলিয়ে তাকে আটকে রেখে নিজে আরামের জীবনযাপন করা যাবে না।
এসব নির্মম সত্য বুঝে ফেলার জন্যই শেফালি আর দেশে ফিরে আসার ইচ্ছে রাখেনি। কেননা এই দেশ তাকে কখনোই স্বাধীনভাবে বাঁচতে দিত না। কারণ এই দেশে নারী হয়ে জন্ম নেওয়াটাই একটা অভিশাপ। শেফালির জীবন যেখানে ঊর্ধ্বমুখী হয়েছিল, ঠিক সেখানে নিম্নমুখী হয়েছিল নারীদের জীবন। প্রতিশোধের আগুনে, পুরুষত্বের অহংকারে সে হিংসায় জ্বলে পুড়ে অন্ধ হয়ে গিয়েছিল। এখানে অনেকেই হয়তো নাহিদকে ঘৃণা করবে, কিংবা অনেকেই বলবে নাহিদের করা কাজটি আসলে বাস্তবে হয় না। আদৌ কি হয় না? হয়। এই পুরুষতান্ত্রিক সমাজে নারী পুরুষ থেকে এগিয়ে গেলে, অধীনে না থাকলে একটা হিংসাবৃত্তি জেগে ওঠে মনের ভেতর। বারবার নিজেকে ব্যর্থ বলে মনে হয়। আর তখন বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে প্রতিশোধ নেওয়াটাই কাম্য হয়ে ওঠে তাদের। কিন্তু সেই প্রতিশোধ কখনো কাউকে ভালোভাবে বাঁচতে দেয় না। তাই তো শেফালির জীবনের রং বদল হয় যেখানে সে খুঁজে পেল মুক্তি। সেখানেই নাহিদের জীবনের রং বদল হয়ে সে খুঁজে পেল বন্দিত্ব। এইভাবেই বদলে যায় জীবন, হয়ে যায় জীবনের রং বদল। কেউ বলতে পারে না কখন তার জীবন কোথায় চলে যাবে। তবু আমরা আটকে রেখে, ধরে রেখে স্থির করতে চাই জীবনকে, আর না পারলে নিতে চাই প্রতিশোধ। কিন্তু জীবন নিজেই যেখানে গতিশীল, সেখানে মানুষকে আটকে রাখা যাবে কিভাবে?